আমি এখনও বিশ্বাস করি, সবসময় বিশ্বাস করতাম, আগেও করতে এখনও করি, দল বদল করাটা কোনো ভালো জিনিস নয়। কারণ একটা মানুষের আদর্শ পরিবর্তন হতে পারে না, প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে। আমি বিএনপি করে আসতেছি ধরেন 1991 সন থেকে অ্যাক্টিভ বিএনপি। আর যদি বিএনপির সঙ্গে বলেন তাহলে বলবো যে আমি আরো আগে থেকে সমর্থক হিসেবে, সমর্থক না, ফরমেশনের সঙ্গে। আপনি জানেন যে এই দেশের যে ভিতর থেকে আমরা রাজনীতির ভিতর থেকে যে রাজনীতি তৈরি করা হয়, তখন কিছু লোক কাগজ কলম লেখালেখি কাজ করতে হয়, আনা নেওয়া করতে হয়। ওইখান থেকে ধরেন 75 উত্তর রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না হলেও পরোক্ষভাবে জড়িত হওয়ার সুযোগ হয়েছে। আর 91 সনে নমিনেশনের মাধ্যমে মনোনয়ন পাওয়ার পর যোগদান করেছি। তারপর থেকে তাবৎ দল করেছি, 5 বার বহিষ্কার হয়েছি। এই যে বলল ক্ষমতার জন্য রাজনীতি, রাজনীতির জন্য ক্ষমতা, আমি মনে করেছি যে রাজনীতিটা রাজনীতির জন্য করা দরকার, যেটাকে সবাই পজিটিভ বলার চেষ্টা করছে। আমি বলার চেষ্টা করেছি, দেখা গেল যে না, আমি পজিটিভ না, আমি নেগেটিভ। যার ফলে দল আমাকে 5 বার বহিষ্কার করেছে। লাস্ট বহিষ্কার হয়েছি আমি 2018 ইলেকশন করলাম, 19-এর পরে। আমার একটা বড় অপরাধ হয়েছিল যে এই যে কথাটা তারেক সাহেব বললেন যে ক্ষমতার জন্য আমরা করি বা আমরা চাই, ফ্রাস্ট্রেটেড হইলে নেতারা ভালো কাজ করতেছে না বা করতেছে না, এই ফ্রাস্ট্রেশনে। আউট অফ ফ্রাস্ট্রেশনে আমি বলেছিলাম যে ভাই আপনারা যদি না পারেন আমাদেরকে দায়িত্ব দেন, কারণ আমি কোনো পদে ছিলাম না। আমার সবচেয়ে বড় সৌভাগ্য হলো আমি 91 সন থেকে এমপি ছিলাম, কয়েক বছর দলের সভাপতি পদ ছিলাম, এছাড়া আমি আর দলের কোনো পদ ছিল না আমার। এমনকি সবচেয়ে মজার জিনিস যে আমার দলের সাধারণ সদস্য পদও ছিল না, কিন্তু আমি এমপি ছিলাম 2 বার। সদস্যপদ ছাড়া এমপি হয়েছিলেন? মনে করি না, কেউ জিজ্ঞাসা করে না কোনোদিন। এবং আরও মজার কথা হচ্ছে আমি নমিনেশন পেয়েছি, একবারই দরখাস্ত করেছি নমিনেশনের জন্য, আর কোনোদিন দরখাস্তও করিনি। এরপরে আপনি নিয়মিত পাচ্ছিলেন? পাইছি বা পাওয়া যায় বা পাইছি। এইবার আপনি এই দল বদলে ফেললেন। তারপরে দেখা গেলো যে 2019 সনে যখন আমার এইটা হলো, আমি যখন 18 সনে নির্বাচন করলাম, আমাকে আওয়ামী লীগ অত্যাচার করলো, মারধর করলো। যা হোক, করার পরে 2019 সময় দেন যদি 1 মিনিট, তারপরে থেকে দলের বিভিন্ন কাজে অংশগ্রহণ করার চেষ্টা করেছে। দল সেখানে আমাদেরকে জায়গা দিচ্ছিল না, মানে প্রয়োজন মনে করছিল না। জায়গা দিচ্ছিল কথা বলা ঠিক না, মানে প্রয়োজন ছিল না। আপনি স্টেশনে নামবেন, আপনার তো কুলির দরকার পড়বে। আপনার লাগেজ বেশি হলে নিজে যদি ক্যারি করেন বা লোক থাকে, তাহলে কুলির দরকার। সেখান থেকে কি আপনি যোগ দিলেন? সেই কুলির দরকার থাকে, এক্স্যাক্টলি তাই। তো আপনি কি তাহলে সেই হতাশা থেকে পরে দল বদল করলেন? হতাশা হলে কেন দল বদল করবো? তাহলে আমাকে তো 2019 সন থেকে আমার জন্য কিছু করার নাই। তারপরে যখন আমি এমপি ইলেকশন করব না ঘোষণা দিয়েছি, নমিনেশনও চাই নেই, তারপরেও যখন দল আমাদেরকে প্রয়োজন মনে করে নাই, তখন আমাদেরকে তো একটা অবস্থানে থাকতে হবে। যে কোনো একটা রাজনৈতিক দল, এই যে বললেন যে তারেক সাহেবের আম দল, কেন উনি একটা অবস্থানের জন্য তো তারা তো ধরেন দলটা তৈরি করেছে এবং হেরে যাবে জেনেও তারা তাদের দল নিয়ে ইলেকশন করেছে। না না, তারা তো সেটা দল তরুণ করেছে। তরুণ তো আরো অনেক সবাই মিলে একটা দল করতে পারতো, কিন্তু সেটা দল করেছে কারণ তার নিজস্ব সক্রিয়তা বজায় রাখার জন্য, তার স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য, তার যে করার। হ্যাঁ, তার কথা সে বলতে চেয়েছে, হারুক বাজিত। হ্যাঁ, আমি যখন আমি দেখলাম যে আমার এখানে কোনো প্ল্যাটফর্ম নাই। তারপরে যখন আমি 2-4 জন স্থায়ী কমিটির সাথে দেখা করলাম, একজন যখন বলেই ফেললো যে এখন আর তো কিছু করার নেই আপনার, এখন বাদ দেন, তখন দেখলাম যে বাদ দেওয়ার নাই, করার নাই, তো দেখি করার কিছু আছে কিনা। করার কিছু আছে কিনা সেখান থেকে জামাতের সঙ্গে কথা বললাম, জামাত রাজি হলো, কারণ আমি মুক্তিযোদ্ধা। সেইখানেই তো আসলে সবার সমালোচনার জায়গাটা। আমি মুক্তিযোদ্ধা, যে আপনি কিভাবে পারলেন। হ্যাঁ, আমি মুক্তিযোদ্ধা, কিন্তু সেখানে আমি যখন দেখলাম যে আমি এই জামাতের সঙ্গে বিএনপি সখ্যতা হয়েছে, যার প্রচন্ড বিরোধিতা করেছি আমি। তো সে আপনি তো 91 সনে যখন আমি সরকার গঠন করে জামাতের মদত নিয়ে আমি ব্যক্তিগতভাবে বাধা দিয়েছি, বলেছি, না করেছি, প্রকাশ্যে বলেছি, এবং এই জন্য আমার অনেক খেসারত দিতে হয়েছে। সেইখান থেকে কি আপনি তো অবশ্যই তুমি যদি জামাতকে নিয়ে গত 23 বছর রাজনীতি করতে পারো, তো আমি কেন পারবো না? এটা কি অভিমান?
অভিমান না, এটা আমার প্রতিশোধ। এটা আমি কিন্তু দেখে দিলাম। আপনি অনেককে দুঃখ দেননি? অবশ্যই দুঃখ দিয়েছি, দুঃখ দেওয়া, আমি অনেকে অপমান করার চেষ্টা করছি। কিন্তু ধরেন আমাদের মতো অনেক মানুষ আছে তারা আমি দুঃখ দুঃখ না, পেয়েছেন। আমি অনেককে অপমানিত করার চেষ্টা করছি যে তোমাদের সেম, যেই যার সঙ্গে 23 বছর তুমি অত্যন্ত অপ্রয়োজনে অযৌক্তিক ভাবে অযথা তুমি রাজনীতি করেছো, যারা তোমার ক্ষতি করেছে। অন্য কোনো উপায় ছিল না? না, উপায় তো যার যার একই জন একই রকম। আমি যখন কুলি, আমি বড় লোকের বোঝা যদি না পাই, গরিবের বোঝা চাপার ক্ষতি কি আছে? আমি তো এখানে দাঁড়িয়ে তো আমি কাজ করব, আমি তো নেতাগিরি করব না। আমি যখন কাজ করব। আপনি কি মনে করেন যথেষ্ট সুযোগ আপনি পাচ্ছেন নতুন রাজনৈতিক দলে যেখানে আপনি যোগ দিয়েছেন? দেখেন, আমি একেবারে ব্যক্তিগত প্রশ্ন করছি আপনাকে, কারণ এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, কারণ আপনাকে দিয়েই এই প্রশ্নটা অনেকখানি উত্থাপিত হয়েছিল ইলেকশনের আগে। না, আমি আপনাকে মানুষের কি ক্ষমতাই দরকার? আমি একটা ব্যক্তিগত জিনিস বলি। আমার একটা বই বের হবে আগামী পহেলা বৈশাখ। জি, ওখানে কি এটা ব্যাখ্যা আছে? বই লেখার ইচ্ছা ছিল না আমার। এটা নিয়ে লিখেছেন? না, বই লেখার ইচ্ছা ছিল না। আমি জামাতে যাওয়ার পরে যখন দেখলাম একটা প্রত্যাশা তৈরি হয়েছে জামাত ক্ষমতায় যেতে পারে, একটা প্রত্যাশা ছিল, সবাই জানেন। আর যেহেতু আমি নমিনেশন চাইনি, যাব না, ইলেকশনে কাজ করার নাই, আমি ওই সময় বসে আমি একটা বই লিখছি, জামাত যদি ক্ষমতায় যায় তাহলে কি হতে পারে, তাহলে কি করা উচিত, হতে পারে উচিত, কি কি করা উচিত। আমরা আপনার বইটা পড়বো, আমরা একটু আবার তাহলে আমি 17টা অধ্যায় নিয়ে আমি এটা লিখেছি। আপনি যদি ইন্টারেস্ট হন, আমি বইটা আপনাকে পয়লা বৈশাখ, কেন এটা বলছি আজকে এই জন্য, পয়লা বৈশাখে বইটা বের হবে, সব রেডি আছে। আপনার এই মনের কথাগুলো এই জন্যই বললাম যে আমি জাতির জন্য কিছু চিন্তা করতে পারি কিনা, কোনো কাজ করতে পারি কিনা। আমি কিন্তু ওই একটা মানে মানে কি বলবো, মানে খারাপ মানুষ, যে যখন 111 গভর্নমেন্ট দেশমাতা খালেদা জিয়াকে বাক্স পেট্রা বাইন্দে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিল, সেখান থেকে একা ফিরায় নিয়ে আসছিলাম। এটা আমার কথা না, ইতিহাসের কথা। এটা মঈন বলবে, এটা ব্রিগেডিয়ার রব বলবে, বাড়ি বলবে, ব্রিগেডিয়ার জেনারেল। আপনার তার প্রতি সেই শ্রদ্ধা তো অক্ষুণ্ণ আছে। অবশ্যই আজকে তো আমার একটা লেখা বেরিয়েছে বেগম খালেদা জির উপরে, যদি আপনি কালের কণ্ঠ দেখেন, আজকে একটা কালের কণ্ঠে আমি খালেদা আমি একটু তারেকের কাছে যাই। তারেক, ওই সময় কিন্তু সবাই হতাশ হয়েছিল এবং আপনিও ওইটা নিয়ে কথা বলেছেন, আমরা অনেকে হতাশা ব্যক্ত করেছি যে এটা কিভাবে সম্ভব হলো। আপনার কি মনে হয়, আপনার বন্ধুরাও তো সেরকমই ক্ষমতার জন্যই কি জামাতের সঙ্গে গেল, নাকি অভিমানের কারণে গেল যে বিএনপি তাদেরকে সিট দেয় নাই? না কেন? আপনি কিন্তু তখন অনেক সমালোচনা করেছেন তাদেরকে। এখন নানান দুর্নীতির অভিযোগ উঠছে, কারণ আমরা ক্রিকেট বোর্ডে আসবো একটু পরে। না, ওটা তো আখতারুজ্জামান স্যার উনি তো একটা ভাসমান অবস্থায় স্টে করছিলেন যে, এবং এটা আওয়ামী লীগের সাথে সেই সময় সখ্যতার কারণে একটা নাজুক অবস্থায় উনি পড়ে গেছেন। এরকমই তো, তাই না? একটা খুব নাজুক অবস্থা, আমি মনে করি নাজুক অবস্থা। সেই জায়গা থেকে উনি জামাত বিজয়ী হবে সেই সম্ভাবনা, উনি নিজেই বলছেন, এই সম্ভাবনা তাকে হয়তো আকৃষ্ট করেছে বিজয়ী হলে। তা আপনাকে আকৃষ্ট করে না, আপনি গেলেন না কেন, বা কি আপনি চেষ্টা করলেন না কেন? না, আমরা আসলে ওইভাবে সাকসেসফুল হতে চাই না, মানে আমাদেরকে জিততেই হবে এরকম চিন্তা আমরা কখনো করি না। আপনারা জেতার জন্য রাজনীতি করেন না, এমপি হওয়ার জন্য করেন না, কেন করেন? আমরা আমাদের সংগঠনকে অনেক বড় করতে চাই না। কি করতে চান? চাই না আপনি সবসময় অনশন করবেন আর আপনি আন্দোলন করবেন, আপনি জীবনে কিছু হবেন না। না, আপনার হলো মানুষকে পজিটিভলি গাইড করার জন্য অনেক বড় সংগঠন প্রয়োজন না, একটা ছোট জায়গা থেকেও এটা হতে পারে, আমি বিশ্বাস করি। আপনি মনে করেন সেই শক্তি আপনার আছে? আমরা অনেক সময় কোটা সংস্কার আন্দোলনের উদ্যোগ আমি নিয়েছি, আমার উদ্যোগে এটা। তাই? হ্যাঁ। তো আপনার নাম হয় না, তো অন্যদের নাম হয়, একজন তো মন্ত্রী হয়ে গেলেন। না, এটা কাজ হয়ে গেছে, ওই যে বাস্তবায়ন হয়ে গেছে, মন্ত্রী পর্যন্ত হয়ে গেছেন, তো আপনার হতাশা হয় না? না, আপনার নেতাকর্মীরা হতাশ হতে পারে, কিন্তু আপনি হতাশ হওয়ার লোক না। এমনিতেই ক্ষুধা, দারিদ্র, তারপরে ভাতের কষ্ট তো অনেক বড় কষ্টই, কিন্তু তারপরেও মানুষ এগুলো রিকভার করতে পারে নিজের পরিশ্রম দ্বারা, ছোট ছোট কাজ দ্বারা, এগুলো রিকভার হয় আলটিমেটলি, ভালো লাগে পরে। আবার এটা তো যতক্ষণ পর্যন্ত এনজয় করে না একজন, ততক্ষণ পর্যন্ত ভালো লাগে, তারপর ওখান থেকে যখন আবার পরে শেষ হয় ওই এনজয়মেন্টটা, তখন তার অবস্থা 12টা বেজে যায়। তো আমাদের সেই জায়গা থেকে ভেবে চিন্তেই করা দরকার। জামাতের সঙ্গে এনসিপি সহ যারাই গেছে তারা ওই সম্ভাবনাটা দেখেছিল, তাদের একটা ফোরকাস্টিং ছিল যে জামাত ভালো করবে, এবং জামাত এইটা কিভাবে এইটা মেক করলো, তারা এটা প্রত্যেকটা জায়গায় রিক্সাওয়ালাদেরকে টাকা দিছে,
টাকা দিয়ে দিয়ে বলাইছে জামাত ক্ষমতায় না, আসতেছে, সেটা তো ক্যাম্পেইনের পার্ট, ক্যাম্পেইনের সবাই পার্ট। করতে পারে। এইভাবে একটা পজিটিভ ভাইব তৈরি করে সবার মাঝে ওইটা দিচ্ছে যে না কোনো দুশ্চিন্তা নাই। এই ঘরের মধ্যে পিনাকি ভট্টাচার্য ছিল, এই ঘরের মধ্যে ইলিয়াস সেও ছিল, সবাই মিলে একটা বাস্তবে বাস্তবে আপনার হলো জামাতকে ওই পজিটিভ জায়গায় আসা অনেক কঠিন। অনেক মানুষের জীবন তো, স্যাররাই তো যুদ্ধ করছে এ জায়গা থেকে ব্যাক করা। আজকে তো জামাত সংসদে জামাতের আমির বলতেছে যে হলো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সে কিছু বলতে চাচ্ছিল, আবার বলতেছে যে মানে সব দল রাজনীতি করুক বাংলাদেশে, বলতেছে না। জামাত এইরকম একটু পরে বোঝে, 47 সালে একটু পরে বুঝছিল, আমাদের মুক্তিযুদ্ধের সময় তখন তো মানে বেশি বুঝা তো সব লেজে গবরে অবস্থা, এখনো পর্যন্ত সে দায় বহন করতেছে। আবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদেরই সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল। তারা তো যমুনা ঘেরাও হ্যাঁ, তারা করেছিলেন, যমুনা ঘেরাও করছে, এনসিপি এবং তারা NCP কে বেশ টাকা চাপ পয়সা দিয়েছিলেন। দিয়া কি অবস্থা সেখানে, সেই এটা কিন্তু জামাত মেক করছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা। তারপরে যখন সংসদে এটা আসতেছে না যে আরে বাবা 298 জন বললে একটা দল নিষিদ্ধ হয়ে যায়, তারা টেনশনে পড়ে গেছে যে এরকম 298 জন যদি আমাদেরকে বলে ফেলে জামাত নিষিদ্ধ, তাহলে তো খুব খারাপ অবস্থা। কারণ তারা তো জানে তাদের অপরাধ আওয়ামী লীগের অপরাধ সমান অপরাধ না। আওয়ামী লীগ অবশ্যই জামাতের চেয়ে কম অপরাধী, আওয়ামী লীগ অবশ্যই জামাতের চেয়ে কম মানুষ হত্যা করছে। তা আওয়ামী লীগ তো আর জামাতের মতো ওই ব্যাপক ধর্ষণ কার্যক্রমের সঙ্গে জড়িত না। বা আওয়ামী লীগ এমনও না যে দেশের ঘরের একজন বউকে, ঘরের একজন মেয়েকে আর একজনকে তুলে দিচ্ছে এরকম। এবং তারা এখন তাদের কর্মীরা কিন্তু প্রাউডলি বলে, যারা একটু জামাতের বিরুদ্ধে বলেন তাদেরকে বলে তাহলে তোর মারে রাজাকাররা হলো আমরা এটা না বলি, মানে রেখে গেছিল, বাইনাতে তুলে দিছিল, এভাবে তারা বলে। তারা ওপেনলি প্রাউডলি বলতেছে এবং এটা ক্যাম্পেইন করতেছে। এবং আমাদেরকে কেউ গালি দেয়, আমরা যখন এই গালির ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়ায় দেই যে এইভাবে গালি দিচ্ছে এটা ঠিক না, তখন তারা বলে তোর জন্য এটা ঠিকই আছে। তো তারা এই সামগ্রিকভাবে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টা আসলো, এটা বাংলাদেশের জন্য একটা পলিটিক্যাল বন্ধাত্ব তৈরি হলো দীর্ঘমেয়াদের জন্য। আচ্ছা, এটা নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো। আমরা এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো। চলমান আপনারা বুঝতেই পারছেন যে আমরা ক্ষমতার রাজনীতির ক্ষমতা নিয়ে আলাপ করার চেষ্টা করছি এই কারণে যে আসলে কি মানুষ ক্ষমতার জন্য রাজনীতি করে, নাকি রাজনীতি ধীরে ধীরে মানুষকে ক্ষমতার জায়গায় নিয়ে যায়, ক্ষমতাকে মানুষকে উদ্ধত করে তোলে, নাকি উদ্ধত মানুষ ক্ষমতা পেলে বিনয়ী হয়। চলেন তাহলে বিরতির পরে প্রশ্নগুলোর উত্তর খুঁজবো। নেতারা বিরতি চাইলে তখন বিরতি আসে, আবার কেউ বিরতি নেয় ফাঁদে পড়ে, কেউ বিরতি নেয় বিরতির মধ্যে বলে যে আমরা বিজয়ী হয়েছি। আমরা কিন্তু এই বিরতি থেকে ফেরত এসে অনেক কিছু নিয়ে আলাপ করব, কিন্তু আমরা এই বিরতিতে কোনো জয় পরাজয় খুঁজি না। তারেক, আপনার কাছে আসি। আমরা দেখতে পাচ্ছি যে গত সরকারের সময় মানে অন্তর্বর্তী সরকারের সময় ক্রিকেট বোর্ডে বেশ একটা পরিবর্তন আসলো, দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে পরিবর্তন এসেছে, কিন্তু কেন জানি সাংবাদিকরা ফুটবল ফেডারেশন আর ক্রিকেট ফেডারেশন ছাড়া, মানে ক্রিকেট তার ফেডারেশন না বোর্ড, এই দুইটা ছাড়া আর কোনো কিছু নিয়ে সাংবাদিকদের তেমন আগ্রহ থাকে না। তো অন্তর্বর্তী সরকারের বেশ প্রভাবশালী লোকদেরকে বলতে মানে আমরা বলতে শুনেছি যে ফুটবলের পিছনে মনোযোগ না দিয়ে ক্রিকেটের পিছনে মনোযোগ দিয়ে স্বৈরাচারী সরকার একটা স্বৈরাচার করেছে। কিন্তু আমরা দেখলাম যে ওই সময় এই খেলার মন্ত্রীরা ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলো, নিজেরা ফুটবল খেলে কিন্তু ক্রিকেট বোর্ড নিয়ে তারা নাড়াচাড়া করে, এবং এক পর্যায়ে সাকিব আল হাসানকে খেলতে দিল না। আরেক পর্যায়ে গিয়ে দেখা গেল বোর্ডে ফারুককে সভাপতি নিয়োগ করে তারপরে হঠাৎই তাকে বদলে দিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আসলো, তারপরে তাকে বসিয়ে দেওয়ার পরে আবার ওই ফারুক সাহেবকে আবার বানানো হলো সহসভাপতি। এক ধরনের ম্যানিপুলেশন আমরা পরিষ্কার দেখলাম। আমরা দেখলাম যে ছোট ভাইয়ের বয়সী উপদেষ্টাকে দরজা খুলে দিচ্ছেন বোর্ডের মেম্বাররা গাড়ির দরজা, এবং তিনি গটগট করে নেমে আসছেন। এবং এখন আমরা দেখছি নতুনভাবে যখন আবার তামিম ইকবালের নেতৃত্বে বোর্ড গঠিত হয়েছে অ্যাডহক ভিত্তিতে, তখন একজন ওই সেই প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা প্রবলভাবে দলীয়করণের বিরুদ্ধে কথা বলছেন যে এটা খুব অন্যায় হচ্ছে, বোর্ডের কাজে হস্তক্ষেপ করা যাবে না। কিন্তু আমরা এই অন্তর্বর্তী সরকারে দেখেছি যে বোর্ড নিজেই তার নিজের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে ক্রীড়ামন্ত্রী বা উপদেষ্টার সিদ্ধান্তে বিশ্বকাপ বাদ দিয়ে দিয়েছে, এবং ভয়ের চোটে বলতেও পারে নাই যে এটা যে রাজনৈতিক হস্তক্ষেপ। আপনার কি মনে হয় এই যে তরুণ উপদেষ্টা এই যে ক্ষমতায় থাকা অবস্থায় তখন যা খুশি তাই করেছে, এখন ক্ষমতা নাই, এখন আবার তার কাছে রাজনীতি এবং নীতি বেশ প্রবল হয়ে উঠেছে, ওই একই ঘটনা যে ক্ষমতা থাকলে একরকম না থাকলে আরেক রকম? অনেক ধন্যবাদ। আপনি বুঝতেই পারছেন আমরা আসিফ মাহমুদ সজীব ভিয়ার কথা বলছি কিনা, রাগঢাক করার কিছু নাই, কারণ উনি পরিষ্কার স্ট্যাটাস দিয়ে বলেছেন উনি নিজে হস্তক্ষেপ করে সাকিব আল হাসানকে খেলতে দেন নাই, এবং উনি
হস্তক্ষেপ যে করেছেন এটা তিনি নিজে স্বীকার করেছেন, এমনকি তামিম ইকবালের সাথে বোর্ড নিয়ে নেগোসিয়েশনে তিনি উপস্থিত ছিলেন। কেন থাকবেন? এটা আমার একটা প্রশ্ন। জি, আপনার কি মনে হয় যে ক্ষমতায় থাকলে একরকম আচরণ করেন, না থাকলে আরেক রকম? আপনাদের তরুণী তো তারা। প্রত্যেকটা নিয়োগের পিছনে, বড় নিয়োগের পিছনে বড় একটা ইনভেস্টর গ্রুপ থাকে এবং তারা স্পন্সর করে 20 কোটি, 10 কোটি, 50 কোটি টাকা। ক্রিকেট বোর্ডের বুলবুল সাহেবের নিয়োগের পিছনেও এরকম একটা স্পন্সরশিপ ছিল এবং বুলবুল সাহেব সেইভাবেই এখানে নিয়োগ পেয়েছে। আপনি নিশ্চিত? আপনি কিন্তু একটা বড় অভিযোগ করছেন। খুবই গুরুত্বপূর্ণ এই অভিযোগ, এবং এটা আসিফ মাহমুদ করিয়েছে। আসিফ মাহমুদের নীরব থাকার কথা ছিল, এই সময়ে নীরব থাকার কথা ছিল, কারণ সে তদন্ত কমিটি ফেস করে নাই। তাকে তদন্ত কমিটি ডেকেছিল, সে ফেস করে নাই, তার মানে সে এড়িয়ে যাচ্ছে নীরব। তারপরও সে কথা বললো কেন? ওই ইনভেস্টর গ্রুপ তাকে চাপ দিছে, আমাদের টাকা তো এখনো ওঠে নাই, এই অল্প সময়ে চলে গেলে তো সব শেষ। সেই কারণে সে এত কথা বলছে। এবার আসেন, আমি ক্রিকেট নিয়ে আলোচনা শুরু করব। যদি টাকা পয়সা তোলার ব্যাপারই থাকে তাহলে তো বিশ্বকাপ খেলতে হবে, না খেলে টাকা পয়সা কেমনে আসবে? না, ওইটা আবার অন্য বিষয়। তারা এই পুরা ক্রিকেট বোর্ডটাকে মানে জামাতীয় বানিয়ে ফেলছিল, এই পুরা বোর্ড এখানে, এবং ক্রিকেট খেলে না এরকম মানুষদেরকেও এখানে এইবার যাদেরকে নিয়েছে তারা সবাই ক্রিকেট খেলে। আমি বলছি সেটা আস্তে আস্তে আসতেছি, কেন কোনটা আমার পারসেপশনটা বলতেছি। আমি আলোচনা শুরু করতে চাই মুস্তাফিজ থেকে। মুস্তাফিজ ভারতীয় ঘরোয়া একটা খেলা, ভারতের ঘরোয়া খেলা, সেই খেলায় খেলতে গেছে কেন? টাকার জন্য খেলতে গেছে, এবং সেই খেলাটাকে বাদ দেওয়াতে সবাই বলতেছে যে অধিকার বঞ্চিত হচ্ছে। ভারতের ঘরোয়া খেলায় ভারত খেলতে দেবে না, তাতে তারা হুঙ্কার দিচ্ছে, এবং সেই হুঙ্কারের এত তেজ যে তারা আন্তর্জাতিক খেলাও আর খেলবে না। হ্যাঁ, তাহলে তাহলে তারা তো আগে বলবে মুস্তাফিজকে যে তুমি তো আসল ভারতের দালাল, তুমি তো ভারতের কাছে টাকার জন্য নিয়ে গেছো এবং তোমার স্বার্থের জন্য হলো বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত হয়েছে, তাই না? তো এরা আসলে যে হুক্কা হওয়াটা শুরু করেছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ দেওয়ার জন্য, এবং এদের মধ্যে সেই দুঃখ মানে বোধ করে না। এবং এই যে বুলবুল সাহেব আন্তর্জাতিক ক্রিকেটকে কি বুঝিয়েছিল যে আমাদের সরকার চাই আমরা আন্তর্জাতিক ক্রিকেট এর মধ্যে খেলবো না। না, আন্তর্জাতিক ক্রিকেট খেলবে, তারা শুধু ভারতে খেলবে না, শ্রীলঙ্কায় খেলবে। প্রথমে তো নিরাপত্তার অভাব আছে। না, ভারতে খেলবে না, এটা তো আলোচনা আসলো। তার আগের আলোচনাটা ছিল যে হলো ভারত কেন তাদেরকে বঞ্চিত করলো, এরকম একটা সেই প্রতিবাদে নিরাপত্তা নাই, সেজন্য তারা শ্রীলঙ্কায় খেলবে, অন্য ভেন্যুতে খেলবে, এবং এই বয়কটটা কেন করছে? তারা উদাহরণ দিয়েছিল সরকারের নির্দেশে এটা করছে, তাই না? এখন আবার হলো সরকার তো নির্দেশ দিয়েছিল এবং স্বীকার করে না, আবার স্বীকার করে। তারা যে কোনটা, সেটা যদি সরকারের হস্তক্ষেপ হয়, হ্যাঁ, তাহলে এখন সরকারের হস্তক্ষেপ অসুবিধা। এখন কেন আসিফ মাইন্ড করে? না, আসিফ মাইন্ড করতেছে, তাদের ওই যে বললাম না ইনভেস্টর গ্রুপ মাইন্ড করছে, তাদের প্যাকেজ উদ্ধার হয়নি, তারা তো ফাঁস করে দিবে। তারা যদি এরকম হয় যে 20 কোটি টাকা বিনিয়োগ করেছে, সেখান থেকে মাত্র 5 কোটি টাকা উঠছে, তাই না? তাহলে তো সেই 15 কোটি টাকার, আপনি বলতে চাচ্ছেন যে এটা একটা লেনদেনের সমস্যা? অবশ্যই লেনদেনের সমস্যা, এবং এই লেনদেন আর গুরুতর অভিযোগ করছেন। হ্যাঁ, গুরুতর অভিযোগ করছি। এই অভিযোগেই তো আসিফ মাহমুদ অভিযুক্ত, এই অভিযোগেই তো আসিফ নজরুল অভিযুক্ত। অন্য যে কোনো সময়ের চেয়ে নিয়োগ এবং বদলি এই সময়ে সবচেয়ে বেশি হয়েছে, এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছোট ছোট ছেলে পেলে যায় মব সৃষ্টি করে প্রধান শিক্ষকের কাছ থেকে, প্রিন্সিপালের কাছ থেকে লিখে দিয়েছে আমি পদত্যাগ করলাম। কেন করলাম, কি করলাম, কোনো নাই, কোনো অফিসিয়াল ডকুমেন্টসও না, একটা সাদা কাগজের উপর লিখে নিয়ে লাথি দিয়ে বের করে দিছে। শিক্ষক হার্ট অ্যাটাক করছে না? তো এই কাজগুলো তো এরা করেছে। এবার আসেন যে এই সরকারও তো আপনার হলো এই একইভাবে যেটা ওরা নিয়োগ দিয়েছে বাপের দোয়া কমিটি, তাই না? এটা নিয়ে তারা সমালোচনা করছেন হাসনাত আব্দুল্লাহ, বাপের দোয়া কমিটি। যদিও উনি ফুটবলের ফ্যান, ফুটবলের জার্সি পরেন, ক্রিকেটের জার্সি পরেন না, বিদেশি ফুটবলের জার্সি পরেন। না, দেখেন বুলবুল সহ যে টিমটা আসিফ মাহমুদরা সাজিয়েছিল বা আসিফ নজরুলরা সাজিয়েছিল, সেটা এতটাই জিদি এবং হিম্মতের সাথে দাঁড়ায় আছে যে তারা ওই সেটআপটা সংঘবদ্ধভাবে রাখবে এবং তারা এখান থেকে নড়বে না। তারা আইসিসিতে গিয়ে অভিযোগ দিচ্ছে, তাই না? তো সেই রকম একটা সেটআপ যদি আপনি ডিস্ট্রয় করতে চান, করে রিশেবল করতে চান, তাহলে এর জন্য ব্যাপক শক্তিশালী পলিটিক্যাল উইল প্রয়োজন, যেই পলিটিক্যাল উইলই এই কমিটি নির্বাচনের জন্য এখানে এসেছে।
এটা আপনার ধারণা? আমার ধারণা। আর আপনার যে প্রাক্তন সহকর্মী আসিফ, তাহলে এখন যে অভিযোগগুলি করছেন এটা আসলে খুব একটা না, আসিফের যৌক্তিক না। আসিফের জেলে যাওয়া উচিত, জাস্ট এই ছেলেটার জেলে যাওয়া উচিত, মানে একবারে দেখার জন্য, মানে ও পরিদর্শন করবে না না একবারে ওর জেলে থাকা উচিত। আমি জানি না যে সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন। অনেকগুলো ওয়াসার নিয়োগে একবারে সিরিয়ালি এক থেকে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত এরকম আসিফ মাহমুদ পিএস, নাহিদ এভাবে নাম লেখা। না, ওদের পিএসরা অনেক ক্ষমতাবান ছিল, ওনাদের ক্ষমতা ছিল না, পিএস দের ক্ষমতা ছিল। পিএস শোনেন, যেমন স্বাস্থ্য উপদেষ্টা পিএস এর অনেক ক্ষমতা, তারপরে এই যে আসিফ মাহমুদ সাহেব পিএস এর অনেক ক্ষমতা, ফায়েজ তায়েব সাহেব পিএস এর অনেক ক্ষমতা, এমনকি আসিফ নজরুল সাহেবের পিএস এর অনেক ক্ষমতা। পিএস দের অনেকটা পাওয়ারফুল সেক্রেটারি। মানে পিএসরা সব খেয়েছে, আর যাদের আবার আপনার কাছে আসি। দলীয়করণ একটা অভিযোগ সবসময় থাকে এবং রাজনৈতিক দলগুলি আসলেই সবাই বলে যে দলীয়করণ হচ্ছে, দলের লোক। দলীয় সরকার তো দলীয়করণ করবে, তাই না? আমরা এটা আমার সেটাই বলতেছি, আসিফ মাহমুদরা কেন দলীয়করণ করবো? তো নিরপেক্ষ সরকারের উপদেষ্টা ছিল, তাই না? এটা আসলে একটা প্রশ্ন আপনার কাছে আসতে চাই। সংসদ অধিবেশন তো শুরু হয়েছে, আপনি একসময় সংসদ সদস্য ছিলেন এবং যথেষ্ট অ্যাক্টিভ এবং আমি বলবো যে উচ্চ কণ্ঠ ছিলেন। বিভিন্ন সময় আপনি প্রতিবাদী একটি কণ্ঠস্বর ছিলেন। এইবারের সংসদ অধিবেশনকে আপনি কিভাবে দেখছেন? কেননা আমরা দেখছি যে সংসদ অধিবেশনে এখনো পর্যন্ত সংসদ ব্যস্ত আছে অন্তর্বর্তী সরকারে রেখে যাওয়া আইন কানুন নিয়ে নাড়াচাড়া করতেই। নতুনভাবে তো তারা চিন্তা করার সুযোগ এখনো পাচ্ছে না। আগে পুরনো জিনিস শেষ হবে, তারপরে নতুন কিছু। আপনার কাছে এই সংসদের অধিবেশন আমার কাছে কেমন মনে হচ্ছে? সংসদের বিষয়টা কথা বলার আগে আমি একটু জি, প্লিজ বলেন। বলতে পারি। ফ্রি টু সে এনিথিং। তারেক সাহেব যথার্থই বলেছে যে সজীব মাহমুদের কি বলে আসিফ মাহমুদ সজীবের জেল হওয়া উচিত। শুধু জেল নয়, আমার মনে হয় বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য তার ফাঁসি হওয়া উচিত। আপনারা দুজনই আজকে খুবই এমন কথা বলছেন, আমি নিজেই না কেন বলছি, এই আসিফ তো বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। সে কি বলছে জানেন? কিভাবে? সে বলছে বিপ্লবটা যদি শেষ না হইতো তাহলে সশস্ত্র বিপ্লব করার জন্য সে প্রস্তুত ছিল। তার যে ইন্টারভিউ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে সেখানে তো লেখা আছে তাদের অস্ত্র জোগাড় করা হয়েছিল। আর সেই আসিফ ক্ষমতায় গিয়ে যে পরিমাণ দুর্নীতি করেছে, যে আন্দোলনটাই ছিল দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে, বৈষম্য বিরুদ্ধে, বা যেটা সে কোটার কথা বলেছিলাম, সে কোটাই তো সে করলো, সে দুর্নীতি সে করলো। এই যে বলেন আপনার এই ওয়াসার কথা বলেন, এই কথা বলেন, হোয়াট বিজনেস দ্য মিনিস্টার হ্যাজ গট ইন ওয়াসা অর ওই নিয়োগে। ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সর্বোচ্চ সে ক্রিকেট বোর্ডে কি করলো? ঢাকা সিটি মেয়র নিয়ে এসে কি করলো? ক্রিকেট বোর্ডে সে ন্যাক্কারজনকভাবে হস্তক্ষেপ করেছে। তার তো ফাঁসি বললে তো কম হয়। আমি তো দাবি করবো তাকে, ওনার সঙ্গে আমি আমার বাংলাদেশে তো দুর্নীতির শাস্তি এটা না। এখন আমি কেন না এখানে যে এখানে আমার ছোট ভাই সন্তান বললো সেটা দলীয়করণ করে ফেললো, বা দল দলীয়করণ করবে। কিন্তু সব কিছুতে যদি দলকে দায়ী করা হয়, জামাতকে দায়ী করলেন আপনি, জামাতের লোকেরা সব ক্রীড়া সংস্থায় ছিল, সো আসিফকে বাঁচিয়ে দিলেন। দলে বলে আমি কথা বলতে পারতাম না, আমি রিস্ক নিয়ে বলেছি, ঝুঁকি নিয়ে বলেছি। কারণ জামাতের বিরুদ্ধে আপনি বললে আমি তো প্রতিবাদ করতে হবে, কারণ আপনি দলীয় করে চলে গেলেন। কিন্তু আমি যেহেতু প্রচলিত রাজনীতি করি না, প্রচলিত ধারণা যাই না, ফলে আমি কিন্তু আমার আপনি সেই প্রতিবাদ করছি যে দলীয়করণ করতে গিয়ে, দলকে দায়ী করতে গিয়ে, রাজনীতিকে দায়ী করতে গিয়ে আপনি অপরাধীকে বাঁচিয়ে দিচ্ছেন। আপনি আসিফকে বাঁচিয়ে দিলেন জামাতের বিরুদ্ধে কথা বলে। জামাত একটি রাজনৈতিক দল, জামাত একটি রাজনৈতিক দল, বিএনপি একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ রাজনৈতিক দল। তারা রাজনীতি করবে তাদের বৃহৎ প্ল্যাটফর্মের জন্য। সেখানে তারেক রহমানের আম জনতা পার্টি 100 ভাগ আল্লাহওয়ালা পার্টি হতে পারে, সৎ পার্টি হতে পারে, বাট রাজনীতিতে গণতন্ত্রের কোনো মূল্য নাই, তার কগনিশন নেওয়ার মতো কোনো কারণ নাই। তারেক রহমান সাহেবকে অ্যাডমিশন দেওয়া মানে আমি কোটা করতেছি, আমি বৈষম্য করতেছি। এটা হয়তো তাকে শুনতে খারাপ লাগবে। আমি দেখবো বৃহৎ জনগণ ছোট হলে কি তার কথা ঠিক হতে পারে না? অবশ্যই আমার কাছে কোনো কগনিশন নেই। ছোট হয়েছে আপনি ঘরে গিয়ে বসেন, রাজনীতি ছোট বলে কোনো দাম নাই, ছোট কোনো অর্থ নাই। এই যে আপনি সংসদের কথা আসছেন, জামাত ইসলামের সংসদে কিছুই করার নেই।
কিছুই করতে পারবে না। এতগুলো আসন পেয়েছে, 70টা আসন কি হয়েছে? 149টা আসন পাওয়া আর 151টা আসন পাওয়ার মধ্যে রাত এবং দিন পার্থক্য হইতে পারে, 2টি আসনের মাত্র ডিফারেন্স, কিন্তু 151টা আসন যে পাবে সে সংসদকে নিয়ন্ত্রণ করবে। তাহলে কি আপনি এটাই বলতে চাচ্ছেন যে ক্ষমতা না পাইলে রাজনীতির কোনো ভ্যালু নাই? রাজনীতি মানে বৃহৎ জনগণের অস্ত্র, সমগ্র জনগণের নয়। তাহলে কেউ তো চেষ্টা করবে এবং সে কম ভোট পাবে, চেষ্টা ভবিষ্যতে করেন, পাবে। আপনি চেষ্টা করেন, কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি চেষ্টা করেন, আপনি একটা জায়গায় এসে এক জায়গায় করেন। এই যে আজকে আমরা যে জিনিস বলছি, আপনি এখানে এসে অচলাবস্থা সৃষ্টি করতে পারলে আপনি হিরো। আপনি অচলাবস্থা সৃষ্টি করতে পারলে হিরো আপনার, কিন্তু অচলাবস্থা সৃষ্টি করতে না পারলে আপনি হিরো হবেন কি করে? আপনি জিরো। গণতন্ত্রে তো আপনি কি বললেন, সৎ বললেন না ন্যায় বললেন, কিছু হয় না। আপনার সঙ্গে জনগণের সংখ্যা কত আছে। আমি যে জিনিসটা আসছি আজকে, আপনাকে আমি একটা প্রশ্ন করব পরে, আপনি বলেন। তাহলে আমি এখানে কি বলতে চাচ্ছি, তারেক সাহেব যে কথাটা বললেন যে তার জেল হওয়া উচিত, এই ছেলেটা যেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতৃত্বে ছিল, যেখানে সেদিন আমরা বলেছিলাম বিপ্লবীদেরকে ক্ষমতা নেওয়া দরকার ছিল, এই 3 জন যারা ক্ষমতা নিয়েছিল তারা তো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। কি বলেন তারেক? আপনার বন্ধুরাই ছিল, আপনার সহকর্মীরাই ছিল, সাথীরাই ছিল। তারা প্রত্যাশা পূরণ করতে পারলে তারা তো সরকার গঠন করতো। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। অথচ 3 জনই গুড এক্সাম্পল হতে পারলেন না। তার মধ্যে সজীব এক্সাম্পল করলেন দুর্নীতির, এক্সাম্পল করলেন অপরাজনীতির, এক্সাম্পল করলেন ক্ষমতার অপব্যবহার। তারা এলাকাতে মিসইউজ অফ মানি করেছেন, বিভিন্ন করেছেন। ফলে বিপ্লবের স্বার্থে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, তাকে আইনের আওতায় নিয়ে তাকে ফাঁসি দেওয়া উচিত। এবার আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করি। আপনি যেহেতু একটি দলে যোগ দিয়েছেন, সেই দলটা জিতে নাই, তাহলে কি আপনাদের কথাকে আমরা মূল্য দিব না? আপনি মূল্য দিবেন, সরকার দিবে না। আচ্ছা, আপনি সরকারের এক জিনিস না, জনগণের একটি অংশ মূল্য দিবে, কিন্তু তারেক রহমান বা তার সরকার বা তারেক সাহেব, আমাদের তারেক সাহেব মূল্য দিবে না, দেওয়ার দরকার নাই। হোয়াট ম্যাটার্স? আচ্ছা, তো আমরা এই পর্যায়ে এসে আবার একটা বিরতি নেব, বিরতির পরে ফেরত আসবো। চলমান দেখছেন আপনারা, আমরা কথা বলছি, আজকে একটু দার্শনিক কথাবার্তা হচ্ছে, কারণ আমরা ক্ষমতা স্বরূপ বোঝার চেষ্টা করছি। এত কম বয়সী মানুষেরাও ক্ষমতা পাওয়ার পরে কেন এরকম ক্ষমতাকেই শুধু ব্যবহার করলেন? তারা ভুলে গেলেন যে তাদের এর চাইতে বড় কিছু করার সুযোগ, সম্ভাবনা এবং সময় হাতে ছিল। আমাদের হাতে সময় আছে, কিন্তু বিরতি নিয়ে ফিরে আসতে হবে। আখতারুজ্জামান, তারেক এমপি হতে চেয়েছিল, আখতারুজ্জামান সাহেব এমপি হয়েছিলেন। এই মুহূর্তে আপনারা এই এমপি পদে নাই, কিন্তু আপনারা রাজনীতি সচেতন ব্যক্তি এবং রাজনীতি করেন, এবং আপনার যে বিষয়টি সেটি হচ্ছে, আমার ধারণা যে আপনি রাজনীতি পছন্দ করেন। তা না হলে তো আপনি রাজনীতি থেকে রিটায়ার করতেন, কিন্তু আপনি আসলে থাকতে চেয়েছেন রাজনীতিতে। এই যে মানুষ রাজনীতিতে থাকতে চায়, ক্ষমতায় থাকতে চায়, ক্ষমতা ছাড়তে চায় না, এবং যেটা আমরা দেখলাম তরুণদের মধ্যে অনেক বেশি, তারা ক্ষমতা ছাড়তে চাইছিল না বা নির্বাচনে জিতবে না এটা তারা মেনে নিতে পারছিল না। সেই কারণে তারা আদর্শের বিপরীতে গিয়েও কিন্তু একটা ঐক্য করেছে, এবং এখন দেখা যাচ্ছে যে ঠিক বিষয়টা যে সঠিক হয়েছে না ভুল হয়েছে এটা প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছে, কারণ প্রচুর দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং সেই দুর্নীতির দায়িত্ব জামাত ইসলাম নিবে না, কারণ জামাতে ইসলাম তো উপদেষ্টা দেয় নাই। হয়তো তারা উপদেষ্টাদের মাথায় হাত বুলিয়েছিল, আমরা জানি না। পরে আবার এটাও দেখছে যে যে উপদেষ্টার বিরুদ্ধে বিএনপি কথা বলেছিল তিনি আবার মন্ত্রী হয়েছেন। মানে আমরা সবকিছু নিয়ে একটা বেশ প্যারাডক্সিক্যাল সিচুয়েশনে আছি, এবং তার মধ্যে সবচেয়ে সুখবর হচ্ছে যে ইরানে একটা যুদ্ধবিরতি হয়েছে, এবং ধারণা করা হচ্ছে 2 সপ্তাহের, কিন্তু সবাই আশা করছেন যে যুদ্ধ শুরু হবে না এবং যুদ্ধটা এখানে শেষ হবে, একটা উইন উইন সিচুয়েশনে সবকিছু ফিরে যাবে। কিন্তু প্রাণক্ষয় হলো, কয়েক হাজার মানুষের প্রাণ গেল, সম্পদের ক্ষতি হলো, বিশ্বব্যাপী দারিদ্র্য বাড়লো, তেলের দাম বেড়ে গেল, বাংলাদেশের মতো তরুণ অর্থনীতি অভিঘাতের মুখোমুখি পড়ে গেল, সবকিছু মিলিয়ে পুরো বিশ্ব একটা হুমকির মুখে পড়ে গেল। এরকম একটা অবস্থায় আমাদের নতুন সরকার, তো তারেক, ধরে নেন আপনি ইলেকশনে জিতেছিলেন, আপনি এই অবস্থায় কি করতেন? আসলে নতুন সরকার তো, আপনি তো জিততে চেয়েছিলেন, ইলেকশন করেছিলেন, ভোট করেছেন। আমি কারণ বাজারে আপনার যে ভোটের একটা গাড়ি ছিল সেখানে গিয়ে কিছুক্ষণ আমি দেখেও এসেছি, খুব বেশ সুন্দর প্রচারণা করছিলেন। ভোটের মাঠে আমাদের মতো যারা ফ্রেশার বা নতুন আসছে আমরা রাজনীতির মাঠে, সে জায়গায় ভোট এক জায়গায় করে নিজের ঘরে নেওয়া অনেক কঠিন।
যদি বড় কোনো রাজনৈতিক দল পাশে না থাকে। তো তাহলে রাজনীতি করেন কেন? এই যে একটু আগে আখতারুজ্জামান সাহেব বলেছেন যে হেরে গেলে তো কোনো দাম নাই। বলছি আপনাকে যে আমি তো বিজয়ী হতে হবে এই ধরনের তামান্না নিয়ে এখানে আসি নাই। এইটাও একটা ব্যাপার। এই যে দেখেন আশা, এটাকে আপনাকে সুন্দর শব্দ ব্যবহার করেছেন, বিজয়ের তামান্না আপনার নাই। আপনারা কি আসলে একটা নতুন আমাদের যে পুরনো আরবি ফার্সি এইসব ভাষার ব্যবহারের একটা চর্চা করছেন? এটা কি আরবি নাকি আমি জানি না। আমার ওয়াইফের নাম তামান্না একটা ফার্সি শব্দ, না ফার্সি শব্দ? তামান্না সুন্দর, শব্দটা সুন্দর। না দেখেন, যে কোনো সরকারের পক্ষে কথা বলা কিন্তু সরকারের অংশ না, এটা অনেক টাফ। তখন দালাল বলে, চাটুকার বলে, এই ধরনের একটা ট্যাগিং করা হয়। কিন্তু আমরা সরকারকে স্পেস দিতে চাই যে এই সরকারকে তো জনগণ কতদিন স্পেস দিতে চান? এই সরকার কতদিন এই ট্যাক্স হলিডের মতো আন্দোলন হলিডে পাবে? না, কবে আপনারা শুরু করবেন এই সরকারের ওইটা বিরুদ্ধে কথা বলছি বলা? যে সরকারটা, এটা তো জনগণ নির্বাচিত করেছে, তাই না? অবশ্যই। তো আমি যদি জনগণকে সম্মান করি তাহলে জনগণের নির্বাচিত সরকারকেও আমাকে অনার করতে হবে, এবং জনগণ যে বাঁচতে চায় তাহলে সরকার যে স্পেস চায় সেটাকেও আমাকে দিতে হবে। আমরা কি গুলিস্তান সহ সারা বাংলাদেশে মানুষের চলাচলের যে পথগুলো দখল হয়েছিল সেই দখল থেকে মুক্তির জন্য শুকরিয়া আদায় করব না? যে এটা একটা সাহসী ভূমিকা ছিল। এবং কেউ তো বলছেন গরিবের উপরে হাত দেওয়া হয়েছে, ফুটপাত দখল মুক্ত করা ঠিক হয় নাই, আপনার হলো দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। মানে আমাদের সোসাইটিতে সবাই শুধু ওই ব্রোকার হতে চায়, বুঝছেন, যে 10 টাকার জিনিস নিয়ে যায় 12 টাকায় বেচতে চায়, এটাই তার ব্যবসা, এইটুকুই সে করতে চায় সহজে। যে রাস্তার পাশে একটা ঝুড়ি নিয়ে বসে যায়, কিনছিল, মানে আসে বেচলো। একটা সময় কি আপনি নিজেও এইভাবে ফান্ড কালেকশন করেন? আমার কথাও বলছি, এটা আমাদের ব্যবসায়িক অলস মন মানসিকতা। আমরা সৃষ্টি করতে চাই না, আমরা প্রডিউস করতে চাই না, আমরা এমন চাই না। দেখেন, একটা বাদামওয়ালাও কিন্তু ভ্যালু ডেভেলপ করে, যে সে 200 টাকার বাদাম নিয়ে আসে, ভেজে পরিচর্যা করে সুন্দর করে সে এটাকে উপস্থাপন করে, একটা ছোটো প্যাকেটে দেয়। এই সব কিছু মিলে এই যে প্যাকেজিংটা সে নিজে করতেছে, এইটুকু ভ্যালু ডেভেলপ হচ্ছে কি 200 টাকার বাদাম 1000 টাকায় বিক্রি হচ্ছে। সেই ভ্যালু ডেভেলপ করতে পারছেন না? না, এটা তো হচ্ছে না। সবাই শুধু যায় ঝুড়ি নিয়ে রাস্তার পাশে বসে বিক্রি করতে চায়। তৈরি করবে কে? চায়না তৈরি করে দেবে, ইন্ডিয়া তৈরি করে দেবে, আমরা শুধু বেচবো, বেচা জাতি আমরা। তাহলে আপনাদের রাজনীতিতে কি আপনারা সেই ভ্যালু তৈরি করতে পারছেন? আপনাদের নতুন রাজনীতির প্যাকেজ, নতুন রাজনীতি, মানে আমরা যদি স্বনির্ভর না হই তাহলে আমাদের অন্যের কাছে মাথা নিচু করতে হবে স্বাভাবিকভাবে। আপনি যদি বানাইতে না পারেন আর একজনের কাছে নিয়ে আসতে হবে। আপনি তো কিনতে ফকির হয়ে যাবেন, আপনি কিছু বেচতে হবে না। আমরা কি বেচবো তার একটা যুদ্ধ থাকতে হবে না, লড়াই থাকতে হবে না? সেই লড়াইটা সঠিকভাবে হচ্ছে না। তারপরেও অনেক অংশে শুরু হয়েছে। আপনারা হলে কি লড়াই করতেন? আর আপনার বন্ধুরা কি পারলো না? কেন তারা জামাতের সঙ্গে চলে গেল? না দেখুন, আপনি তো গেলেন না। স্বনির্ভর হওয়ার লড়াই সব সরকারই কিছু করে, কিন্তু সাকসেসফুলি কতটুকু করে আমি তা বলতেছি না। যেমন শেখ হাসিনা মুসলিম শাড়ি রিস্টোরেশনে কাজ করেছিল, আমরা কি এটা প্রশংসা করবো না? 300 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল মুসলিম শাড়ি রিস্টোরেশন। করবেন প্রশংসা? কেন করতে হবে না? আচ্ছা, দেখেন, একটা শাড়ি 300 টাকায় বিক্রি করে, 400 টাকায় বিক্রি করে। উনি এমন একটা শাড়ি রিস্টোর করলেন যেটা অনেক আগে, সেই 1600 সালের দিকে। আমাদের এখানে আমরা বলি যে শিল্প বিপ্লব হয়েছে 1800 শতাব্দীতে, তাই না? তারও 200 বছর আগে আমরা এমন একটা শাড়ি তৈরি করতাম নিখুঁত, যেটার জন্য গ্রিস রাজা বলেছিল, তোমরা একটু দেশ থেকে একটু কম মুসলিম কিনতে পারো না, আমাদের স্বর্ণ সব ওখানে চলে যায়। কিন্তু এটা তো আমরা হাতে তৈরি করতাম। হ্যাঁ, হাতে তৈরি করতাম, এখনো এটা হাতেই, মুসলিম মেশিনে হবে না। হ্যাঁ, তো সেটা তো আমাদের হস্তশিল্প ছিল। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো হয়েছে, যন্ত্রে চলে গিয়েছে কাপড়। ওই তো দেখেন, আঙ্গুলগুলো কেটে ফেলেছে, শাড়ি আর তৈরি করতে পারে না, বাট তাদের বংশ পরম্পরায় তাদের বংশের লোকগুলো আবার এই শাড়ি বানাতে পারবে। এই যে চিন্তা, এটা তো শেখ হাসিনা করেছে। তাই আপনি প্রশংসা করছেন? না, এটা তো করেনি, সে খুব ভালো করেনি। তো এখন বলেন, মানে আমাদের স্বনির্ভর, কিন্তু তার দল তো নিষিদ্ধ। না, পঞ্চগড়ে একটা হাসপাতাল বানানোর জন্য তেঁতুলিয়াতে চায়নাকে একটা প্রজেক্ট দেওয়া হলো। কেন প্রজেক্টটা দিয়েছিল শেখ হাসিনা? যে চায়নাতে সীমান্তের প্রহরী হিসেবে, মানে সীমান্তে নীলফামারী বা পঞ্চগড়, না পঞ্চগড়ে তেঁতুলিয়াতে একটা হাসপাতাল, বড় হাসপাতাল চায়না তৈরি করবে। শেখ হাসিনা অনুমোদন দিছে। কেন দিছে? যে এটা আমার চিকেন নেক, এখানে যদি চায়নার একটা এস্টাবলিশমেন্ট থাকে তাহলে আমার সীমান্ত শুধু আমি পাহারা দেবো না, চায়নাও এরা পাহারা দেবে। এই যে একটা চিন্তা, আমি এটাকে প্রশংসা করব না? এইরকম ভাবে এই যে বেগম জিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে গিয়ে দেশে আমাদের পানির হিস্সার জন্য ভারতের বিরুদ্ধে বললেন। নিউজ কি হলো? ভারতের পিঠে খালেদার চাবুক।
এই যে একটা সাহসী সঙ্গে একটা দেশের জন্য যে লড়াই করা, এই লড়াইটা শেখ মুজিব করলে আমরা তাকে প্রশংসা করব। শেখ মুজিবুর রহমান উনি বঙ্গবন্ধু যে সোনিয়া গান্ধীকে না না কাকে বললেন, ইন্দিরা গান্ধীকে বললেন যে তোমার সৈন্যগুলো নিয়ে যাও এখান থেকে, তাই না? উনি 9 মাস যুদ্ধ করেন, কিন্তু উনি আইসে যে যুদ্ধটা করলেন, এই যুদ্ধকে আমরা প্রশংসা করতে হবে। আপনি অনেক প্রশংসা করছেন, কিন্তু তাহলে বলেন যে মানে আমরা অন্তর্বর্তী সরকারকে তো জামাত এবং এনসিপি, শুনেন, আমরা সবারই প্রশংসা করব, শুধু প্রশংসা করব না জামাতের, কারণ জামাত এই বাংলাদেশ চায়নি, এটা আমাদেরকে মানতে হবে এই জায়গাতে রেখে। এবং আমার পাশে আমার স্যার আছে, আমি বলবো আপনি জামাতের সাথে যাওয়ার চাই আওয়ামী লীগের সঙ্গে গেলে অনেক ভালো করতেন। আচ্ছা, উনি নিষিদ্ধ থাকতেন তাহলে। আমি আপনাদের প্রশ্নটা করি, আপনাকে আমি প্রশ্নটা করি, এটা যে সম্মানের, তার প্রমাণ দেখেন, তার প্রমাণ জামাত কিন্তু ওনাকে চেয়েছে। কেন চেয়েছে? ওনার অনারের কারণে চেয়েছে। জামাত ওনাকে নিয়ে অলঙ্কৃত হতে চেয়েছে, এই জন্য ওনাকে চেয়েছে। জামাত কিন্তু নিজেও মুক্তিযুদ্ধে শাস্তে চায়, বুঝতে পারছেন? জামাত কিন্তু মুক্তিযুদ্ধে শাস্তে চায়। কেন শাস্তে চায়? কারণ ওই পরিচয়টা ওর হলো সম্মানের না, এবং ওই পরিচয় যে সম্মানের না, আজকে সংসদে সেইভাবে বলতেছে যে মুক্তিযুদ্ধের যে সংজ্ঞা, এই সংজ্ঞায় জামাত ইসলামের নাম আছে, সেটা বাদ দিতে হবে। কি ছিল মুক্তিযোদ্ধা? কারা? যারা পাক বাহিনীর বিরুদ্ধে, আল বদরের বিরুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে, আল শামসের বিরুদ্ধে এবং জামাত ইসলামের বিরুদ্ধে লড়াই করেছে, তারা মুক্তিযোদ্ধা। জামাতের নামটা বাদ চায়? হ্যাঁ, তারা বলতেছে এই সংজ্ঞা থেকে জামাত ইসলামের নামটা বাদ দিতে হবে। তার মানে তাদের এই বিষয়টা আমি বুঝতে পেরেছি। আপনাকে আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে বা নিষিদ্ধ অবস্থায় আছে, এবং এই তত্ত্বাবধান অন্তর্বর্তী সরকারের বা যারা তত্ত্বাবধান করতে আমাদেরকে এসেছিলেন, তারা যেভাবে নিষিদ্ধ করেছিলেন ওই বিষয়টা বহাল রাখা হয়েছে। তো আপনি কি মনে করেন যে এটা হওয়াটা ভালো হয়েছে? না, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টাতে জামাতের বুকটা ধুকপুক ধুকপুক করতেছে, বুঝতে পারছেন? কেন ধুকপুক করতেছে? কি ব্লেম দিচ্ছে যে গণহত্যা করেছে বা মানুষ মেরেছে। তো জামাত তো তার চেয়ে বড় একটা ঘটনা ঘটাইছে, ওই জন্য তারাও ভবিষ্যতে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ওদের হার্ট ধুকধুক করছে, বুঝছেন? যে এটা তাদের উপরে আসবে। তারা ওই যে একটা জিনিস দেখলো যে 298 জন সংসদ সদস্য হ্যাঁ বললো, বা 200 জন বা 300 জন বা 250 জন হ্যাঁ বললে একটা দল নিষিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এই যে এইটা জামাতের জন্য একটা বড় আতঙ্কের, কারণ জামাতের চেয়ে বাংলাদেশে বড় অপরাধী আর কেউ নাই। এখানে তো আপনি তো এখনো জামাতের সদস্য তো আছেন, তাহলে এই অভিযোগের উত্তর কি? এখানে আমাকে যদি সময় দেন বলি। জি জি বলেন। আর পরে আমরা বিরতি নেব। প্রথম কথা হলো তারেক সাহেব যেটা বলেছেন 71 সনে, তো ওনার তো জানি না কি বয়স কত ছিল। দেখেন, আপনি বিরতির পরে উত্তর দিবেন। না, আমি একটু বলে দিয়ে যাই। যেহেতু প্রথমে জিনিস শুরু করেছিল, যে বিষয়টা হলো যে আপনি যে জামাতকে ঢালাওভাবে দায়ী করতেছেন, এটা তো আমাদের একটা পুরনো ফোবিয়া আছে। আমি জামাত যাচ্ছি বলে বলছি না, আওয়ামী লীগের একটা বয়ান ছিল, কেউ সেটা করেছে। কিন্তু সত্য, আপনি তো যুদ্ধ করেছেন যখন, তখন কি আলবদর আল শামস এদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই? আমি আলবদর আল শামস হলো পাকিস্তান আর্মির সহায়তাকারী, আমি তার সঙ্গে যুদ্ধ করি নাই। কিন্তু পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করা, পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করেছে, পাকিস্তান আর্মিকে রেশন দিছে, ডাইল দিছে, রান্না বান্না, তারা যুদ্ধ করি নাই। কিন্তু তারা কি পার্ট অফ দ্যাট আর্মি না? তাদের আমেরিকাও ছিল, তাদের সঙ্গে তো চায়নাও ছিল। আমি পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছি। আর জামাত ইসলাম বলে কোনো যুদ্ধ করে নাই। আজকে যেটা বলছে আলবদর করেছে, আল শামস করেছে, এগুলো চাকরি ছিল, এগুলো বাঙালি বিহারিরা, বিশেষ করে আল শামস আলবদর ম্যাক্সিমাম ছিল বিহারিস, আর আলবদর ছিল গরিব বাঙালিরা। তাহলে মুজাহিদ কে? যে মুজাহিদ সাহেব, মুজাহিদ তো তোমার চেয়ে কম বয়সের ছাত্র ছিল ভাই, সে জাস্ট 18 বছর বয়সের ছাত্র। থাকবে কেমনে? সেটা একটা যুদ্ধের সময় শত্রু বাহিনী, তার কার্যক্রম, এই জিনিসগুলো তো আজকে আল-বদরের দায়িত্বশীল ছিল না। আরে ভাই, একটা যে বলে, এদের বয়স কত ছিল? কিন্তু বয়সের জন্য এরা ইন্ডিভিজুয়ালি হয়তো কোনো একটা অঞ্চল ভিত্তিক করতে পারছে। এখানে একটা জামাত কোথায় ইনভলভ হয়েছে 71 সনে, সেটা হচ্ছে যখন ডক্টর মালেকের নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছিল, একটা নির্বাচন হয়েছিল, সেখানে নিজাম ইসলাম, মুসলিম লীগ, জামাত ইসলাম এবং আওয়ামী লীগের 4 জন মন্ত্রী সহ একটা মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছিল। সেই মন্ত্রী পরিষদে জামাত ইসলামের 2 জন মন্ত্রী অংশগ্রহণ ছিল। সেখান থেকে জামাত তো আলবদর আল শামস, জামাতের কোনো লোক ইন্ডিভিজুয়ালি জয়েন, আমি বিএনপিতে চলে আসছি, বিএনপি চলে আসছে, এখন আমি কেন চলে আসছি? সারা বিএনপি কারা দিতে পারবেন? সারা বিএনপি বলতে পারবেন যে বিএনপি জামাতে চলে গেছে?
তা আপনি মনে করেন না যে 71 সালে তাদের কোনো দায় আছে? জামাতের দায় আছে মানে কি, জামাত মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, জামাত ইসলাম তারা যুদ্ধাপরাধ করে নাই, বিরোধিতা করা যুদ্ধ। আমি তো ওই তার কি বলে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনের প্রচন্ড বিরোধিতা করেছি। কোটা বিরোধী আন্দোলনে আমি প্রকাশ্যে বক্তব্য, কারণ আপনি তখন আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, আমি বলছি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোটা, তুমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছো, তোমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেছো, মুক্তিযুদ্ধের কোটা বাদ দিতে হবে। আমি মুক্তিযুদ্ধ চাইলই না, না আমি তো মুক্তিযুদ্ধ, আমি তো বলেছি, কিন্তু আমি বলেছি মুক্তিযুদ্ধের কোটা বাতিল করতে পারবে না, তোমরা যাই চাও। আমি বিরোধিতা করেছি, প্রকাশ্যে করেছি। কিন্তু আমি যখন এক দফা আন্দোলন দাবি দিয়েছি, হাসনাতকে জিজ্ঞাসা করেন, আমি বলেছি যারা মুক্তিযুদ্ধে বাতিল করে দিতে চায় বলেছে না যে আমাদের সংবিধান যারা মুক্তিযুদ্ধ বাতিল করে দিতে চায়, যারা মুক্তি বাতিল করে দিতে, আমি জামাতের সত্যি বলছি, যদি জামাতেরও কোনো লোক মুক্তি বাতিল করতে বলে আমি তার বিরুদ্ধে লড়বো, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি। কারণ এই জামাত ইসলাম আর জামাত ইসলাম এক জিনিস নয়। এই জামাত ইসলাম, আমি শেষ করি তোমার, এই জামাত ইসলাম তুমি তার বিরুদ্ধে বলতে পারো, আমি বিশ্বাস করে দেবে প্লিজ, আমার বিরুদ্ধে জামাতে বলতে পারো, কিন্তু আমি যে জামাত করি, বাংলাদেশ জামাত ইসলামী, সেখানে 1980 সনে জিয়াউর রহমানের কাছ থেকে যে নিবন্ধন নেওয়া আছে, সেখানে লেখা আছে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, এতে বিশ্বাস রেখে আমরা রাজনৈতিক দল গঠন করেছি। এটা পরিষ্কার লেখা আছে, গঠনতন্ত্রে লেখা আছে। এখন আপনি পুরনো জিনিসের কথা বলবেন, আপনি কি মনে করেন এই বিএনপি যেটা জিয়াউর রহমান গঠন করেছিল, সেই বিএনপি আজকে বিএনপি এক? ওই বিএনপি ছিল রাষ্ট্র প্রশাসনের বিএনপি, 19 দফা ভিত্তিক বিএনপি, যে 19 দফার একটি দফা এখন এই বিএনপিতে নাই, এখন নতুন 31 দফা আসছে, এবং এটা হলো সংসদীয় পদ্ধতির রাষ্ট্র এখন তৈরি হয়েছে। ওই বিএনপি তো আমরা সিলসিলা নিয়ে আসে। আপনি মনে করেন যে 71 সালের যে ঘটনা বলি, তার কোনো দায় দায়িত্ব এই বাংলাদেশের জামাত ইসলামী? আচ্ছা, আমাকে জামাত ইসলামের তো অবশ্যই নাই, এটা পাকিস্তানের, ওটা পাকিস্তান। জামাত ইসলামের ওই 71-এর দায় দায়িত্ব জামাতের অবশ্যই নাই, কারণ জামাত একটি ক্ষুদ্র দল হিসাবে সে পাকিস্তান আর্মিকে পাকিস্তানের পক্ষে কাজ করেছে, এটা তার অপরাধ ছিল না। যদি পাকিস্তান জয়ী হইতো, এই যে 12 ফেব্রুয়ারি আগে, এটা অপরাধ না 12 ফেব্রুয়ারি আগে সবাই তো ইউনূসের পক্ষে ছিলাম, আমরা সবাই তো আসিফ মাহমুদের পক্ষে ছিলাম, সবাই তো আসিফ নজরুলের পক্ষে ছিলাম না, সবাই ছিল। কিন্তু 12 তারিখের পরে আমরা কি, এই যে আমার ভাই পার্টি রেজিস্ট্রেশন নিয়েছে কোথায়? সে স্ট্রাইক করে, অনশন করে, কার কাছ থেকে? ইউনূস সরকারের কাছ থেকে। সে কি ইউনূসের দালাল? তাকে তার ইউনূসের দালাল বলবো? তাই কি তাহলে আসিফ মাহমুদের দালাল বলবো? কিন্তু সে তো অনশন করে। আপনি তাহলে মনে করেন যে 71 সালের ঘটনাবলীর জন্য এই বাংলাদেশের জামাত ইসলামের কোনো দায় দায়িত্ব? অবশ্যই না, পরিষ্কার বলছি, এটা পাকিস্তানের দায় দায়িত্ব। পাকিস্তান ভাঙ্গার পিছনে জামাত ইসলামের একক কোনো দায়িত্ব নাই। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা বিরতি নেই। বিরতির ব্যাপারে আমার সম্পূর্ণ দায় দায়িত্ব আছে। আমরা বিরতির পরে ফিরে আসবো, এবং বিরতির পরে ফিরে এসে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে আমরা আসলে রাজনীতির জন্য কথা বলি নাকি কথার জন্য রাজনীতি করি। সাধারণ সম্পাদক, আমরা এতক্ষণ যে আলাপ শুনছিলাম যে 71 সালের যে জামাত আর এই আজকে 2026 সালের জামাত এক নয়, আপনি যুক্তির সাথে কতটুকু একমত? এবং পাকিস্তানি বাহিনী যুদ্ধ করেছে, কিন্তু জামাতে ইসলামের সদস্যরা কোনো যুদ্ধ করে নাই, এটাই বা আপনি কি মনে করেন? তার আগে বলি, আখতারুজ্জামান স্যার বিএনপি থেকে চলে এসে এখন নতুন করে বয়ান দিচ্ছে হলো জিয়াউর রহমানের বিএনপি আর এখনকার বিএনপি এক না। এটা স্বাভাবিক, যখন যার সঙ্গে থাকে তখন তাকে ভালো লাগে। উনি যখন আওয়ামী লীগের সঙ্গে ছিল, আওয়ামী লীগ একটু টাকা দিতে হয়তো বা, তখন আওয়ামী লীগকে ভালো লাগতো, শেখ হাসিনাকে ভালো লাগতো, কিছু একটা দিত, বাতাস দিত, সে বাতাস খেয়ে বলতো শেখ হাসিনা ভালো। আবার ধরেন এখন জামাতের সঙ্গে আছে, জামাত হলো তাকে বাতাস খাওয়াচ্ছে, সে বাতাস খেয়ে বলতেছে যে জামাত এখন ভালো। তো সুতরাং যারা বিএনপির সঙ্গে নাই তাদের এটা একটা কমন ন্যারেটিভ যে আগের বিএনপি আর এখনকার বিএনপি এক না, এই জায়গা থেকে। তো এটা একটা বিষয় গেল। তো আগের বিএনপি তো অনেক কম আসন পেয়ে বিজয়ী হয়েছিল, এখনকার বিএনপি তো অনেকগুলো আসন পেল, তাহলে জনগণ কেন ভালোবাসলো, এই ভোটটুকু দিল? তো এটা একটা গেল। আর জামাতের বিষয়ে বলি, জামাত আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক আগে থেকে প্রাসঙ্গিক, এবং এটা একটা বাস্তবতা যে এখনও তারা প্রাসঙ্গিক আছে, সামনেও তারা প্রাসঙ্গিক থাকবে বাংলাদেশের। এবং শুধু জামাত না, জামাত কেন প্রাসঙ্গিক? বাংলাদেশের জন্মের সময় জামাতের একটা ভূমিকা ছিল,
পজিটিভ আর নেগেটিভ, এবং তাদের সেই জনগোষ্ঠী বেশি বেশি প্রজনন করে সংখ্যায় অনেক বেশি হয়ে গেছে। আবার কখনো কখনো বিভিন্ন অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মীকে অর্থ দিয়ে তারা ম্যানিপুলেট করেছে বা কাছে নিয়েছে। বিভিন্ন কারণে জামাত এই জায়গাতে আছে, এবং তাদের সঙ্গে আছে ইসলামিক অর্থনীতি, জাকাতের অর্থনীতি। এই বিষয়গুলো আমরা আগে অনেক আলোচনা করেছি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে যেভাবে নর্মালাইজ করে ফেলছেন যে জামাত হলো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, অথবা অথবা মুক্তিযোদ্ধারা জামাতের বিরুদ্ধে লড়াই করেনি, অথবা জামাত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেনি, তাহলে এই যে ঘরে ঘরে মানুষদেরকে অত্যাচার করছে, এটা তাহলে কারা ছিল? ওই মুজাহিদ সাহেব যে আল বদর ছিল, এই যে মোহাম্মদপুরে তার ক্যাম্প ছিল, সেখানে ধরে ধরে মানুষ হত্যা করত, সেই মুজাহিদের জামাতই তো এই জামাত। সেই মুজাহিদকে তো তারা শহীদ বলতেছে, ওই নিজামী সাহেবকে তো শহীদ বলতেছে। যেই গোলাম আজম বাংলাদেশের মানুষ যেন হজ করতে না পারে, তারা বাধা দেয়, বাংলাদেশের স্বীকৃতি যেন না পায়, যে এটা কি একটা যুদ্ধ না? যুদ্ধ কি শুধু মানুষকে গুলি দিয়ে মারলে শুধু যুদ্ধ? দেশের বিরুদ্ধে লড়াই করতেছে, দেশের বিরুদ্ধে বয়ান তৈরি করতেছে, সেটা কি একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ না? এই কার্যক্রমের জন্য, জামাতের এই কার্যক্রমের জন্য আমাদের মুক্তিযুদ্ধ বিলম্বিত হয়নি। এবং সেই জামাতকেই তো আখতারুজ্জামান স্যার পছন্দ করতেন না, এবং পুরা বিএনপিকে চ্যালেঞ্জ করেছেন যে জামাতের সঙ্গে কেন বন্ধুত্ব করছে। এখন সেই জামাতকে এখন ভালো লাগছে। সময়ে মানুষ বদলে যায়, মানুষের কালো চুল পাকা হয়ে যায়, এবং পাকা চুল শেষে মানুষ একসময় মারাও যায়। এই পরিবর্তনগুলো আমরা দেখতেছি বাংলাদেশে। আমি যেটা মনে করি যে উনি, আমি বা যারাই আছি ভুলক্রমে মোহগ্রস্ত হয়ে জামাত ক্ষমতায় আসবে এইরকম মনে করে জামাতের সঙ্গে যেতে পারে। কিন্তু আমি মনে করি জামাতের সঙ্গে যাওয়ার চেয়ে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করা অনেক ভালো, অনেক বেটার, অনেক সম্মানের। কারণ জামাতের ওই অপরাধ, আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ, আপনি তো তার সঙ্গে চাইলে রাজনীতি করতে পারবেন না। আওয়ামী লীগ নিজে রাজনীতি করতে পারবে কিনা শুনেন, এটা নিয়েও সন্দেহ আছে। কিছুই একটা একটা করে বলতেছি যে দেখেন, আমি কেন বলতেছি যে আওয়ামী লীগ জামাতের সাথে রাজনীতি করা চেয়ে আওয়ামী লীগের সাথে রাজনীতি করা বেটার। কারণ তারা একটা দল যারা প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করে। আমি আপনাকে একটা জিনিস দেখাই, প্রমাণ দিচ্ছি। এই যে তেল নিয়ে বাংলাদেশের একটা সংকট তৈরি হলো, এই সংকটের পেছনে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ নাই, রাজনৈতিক কোনোই হস্তক্ষেপ নাই। আপনার মনে আছে? রাজনৈতিক হস্তক্ষেপ না থাকলে জামাত নেতার পাম্পে কেন এতগুলো তেল পাওয়া গেল? জব্দ করেছে না? আমার প্রশ্ন হলো যে বিএনপি নেতার পাম্পেও তেল পাওয়া যেতে পারে, বিএনপি তো তাকে বহিষ্কার করেছে। জামাত যে নেতার পাম্পে এতগুলো অবৈধভাবে তেল পাওয়া গেল, আমি আজকে আখতারুজ্জামান স্যারকে জিজ্ঞাসা করি যে আপনার দল তাকে কেন বহিষ্কার করলো না, কেন শাস্তি দিল না? কোনো উত্তর আছে? তো এইরকমভাবে, শুধু তাই না, এই যে পেট্রোল পাম্পগুলোতে যে বাইকের বহর দেখছেন, এটা সাংগঠনিকভাবে নির্দেশনা দিয়ে দিচ্ছে যে তোমরা লাইনে গিয়ে দাঁড়ায় থাকে বাংলাদেশে একটা সংকটপূর্ণ জায়গা দেখাও। এবং তাদের যে অ্যাক্টিভিস্ট, কেন না পিনাকি ভট্টাচার্য সহ যারা আমরা দেখিনি, একটা নোয়াখালী না কোথায় জামাতের 2 কর্মী একবারে তেল উপচে পড়ে পেট্রোল নিচ্ছে, বাইক থেকে তেল পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরে তাকে দেখে নেওয়ার হুমকি ধামকি দিচ্ছে বিভিন্নভাবে। এটা বাংলাদেশকে বিপদে ফেলতে মানে পারলে তাদের একটু ভালো হয় রাজনীতির জন্য। সেই জন্যই তো এরকম রাজনীতি। দেখুন, বিপদের সময় আমরা কি জানি যে শেয়াল এবং মুরগি একই গাছের ডালে অবস্থান করে, তাই না? কিন্তু এই বিপদের সময়, এই যে তেলের সংকট, এই সময় বিএনপি এবং জামাতকে একই জায়গায় অবস্থান করেছে? তারা কি একসাথে বলেছে চলেন আমরা সবাই মিলে মোকাবেলা করি, আমরা এটাকে স্বাভাবিক করার জন্য আমরা একসাথে বয়ান তৈরি করি? আমি তো দেখিনি। তাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তাহলে আপনি বলতে চান যে এখন যে সংকট দেখা যাচ্ছে, সংকট সৃষ্টির পেছনে তাদের হাত আছে? অবশ্যই তাদের হাত আছে, তাদের কর্মীদের হাত আছে। এই যে দেখেন, একটা মানুষকে যখন এত বড় একটি রাজনৈতিক দল, এত বড় রাজনৈতিক দল যারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে, তারা এটা ঠেকাতে পারছে না। না, এখন ওই ঠেকাতে গেলে তো সাউদাদের উপর অত্যাচার হয়ে যায়, তাদেরকে জবাব দিতে তাহলে সাউদাদের উপর অত্যাচার হয়। আমরা আপনার কাছ থেকে শেষ মন্তব্য শুনবো জনাব আখতারুজ্জামান, এবং তারপরে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের ইতি টানবো। আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে চান যে আসলে এই সংকটের পেছনে জামাত ইসলামের একটা ভূমিকা আছে, তারা ইচ্ছাকৃতভাবে লোকজনকে লাইনে দাঁড় করে রাখছে? আসলে কি তাই? মানুষ এইভাবে রাত দিন লাইনে দাঁড়িয়ে থাকবে, দল বলেছে তাই? আমি তো মনে করি যদি এটা সম্ভব হইতো তাহলে আমি জামাতকে ধন্যবাদ দিতাম যে এত বড় দল যেখানে তেলে ক্রাইসিস করতে পারে, সেখানে সরকার ফালায় দেওয়ার ক্রাইসিস কেন করতে পারে না? দেখেন, শেখ হাসিনা
ওই যে সাভারে বিল্ডিং পড়ে গেছে ওইটা বলছিল ধাক্কা দিয়ে বিএমপি ফেলাই দিছে। না ওনার মন্ত্রী বলেছিলেন যে